কমনওয়েলথের সুপারিশে কি বাংলাদেশে আওয়ামী লীগ ফিরছে? তারেকের সামনে এখন উভয় সংকট। শীঘ্রই দেশে ফিরছে শেখ হাসিনা। ভারত আমেরিকার মাস্টার প্ল্যান সফল। নির্বাচনের পরদিন থেকে দেশের নানা জায়গায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অনেকগুলো দলীয় কার্যালয় খোলা শুরু হয়েছে। 13 ফেব্রুয়ারি থেকে গত 3 দিনে কমপক্ষে 10টি জেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার ঘটনা ঘটেছে। তবে এর মধ্যে কয়েকটিতে আবার পাল্টা হামলা হয়েছে। প্রশ্ন হলো, নির্বাচনের পরপরই এমন তৎপরতা শুরু হলো কিভাবে? এদিকে তারেকের শপথে নেই মোদি জয়শঙ্কর। তবুও শপথ নিয়েই দিল্লি আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক। বৈঠক করবেন মোদি ও হাসিনার সাথে। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেত্রীর আশপাশে থাকা ঘাপটি মেরে কিছু নেতা রয়েছে যারা চায় না আওয়ামী লীগের তৃণমূল শক্তিশালী হোক, পুনর্গঠন হোক, কেননা সেটা হইলে তো তাদেরকে ওই চেয়ার ছাড়তে হবে। বন্ধুরা, আওয়ামী লীগের তৃণমূলকে শক্তিশালী এবং পুনর্গঠন করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ লেখা আমার হাতে এসেছে। তথ্যগুলো সর্বত্র ছড়িয়ে দিতে হবে। এদিকে হাসিনা ওয়াকার গোপন টেলিফোন যোগাযোগ, বিরাট বার্তা পেয়েই অ্যাকশনে ক্যান্টনমেন্ট। মার্চেই কি দেশে ফিরছে শেখ হাসিনা? উপদেষ্টাদের দেশত্যাগ নিয়ে কেন এত গুঞ্জন? 2024 সালের 5 আগস্ট পতন হয়েছিল দীর্ঘদিনের আওয়ামী লীগ সরকারের। ঠিক তার 3 দিন পর 8ই আগস্ট গঠিত হয়েছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। দেখতে দেখতে 1.5 বছরের এক ঝোড়ো সময় পার করে আজ আমরা দাঁড়িয়েছি সেই সরকারের মেয়াদের শেষ প্রান্তে। আগামীকাল নতুন মন্ত্রিসভা শপথ নেবে আর বিদায় নেবেন আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। কিন্তু এই বিদায় ঘিরে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের কাপে ঝড় উঠছে নানা প্রশ্ন নিয়ে। উপদেষ্টারা কি দেশ ছাড়ছেন? কেন এই গুঞ্জন? আর বিদায়ের পর কে ফিরছেন তার পুরনো পেশায়, আর কেই বা যাচ্ছেন অবসরে? আর কমনওয়েলথের সুপারিশে কি বাংলাদেশে আওয়ামী লীগ ফিরছে? তারিখের সামনে এখন উভয় সংকট। শীঘ্রই দেশে ফিরছে শেখ হাসিনা। ভারত আমেরিকার মাস্টার প্ল্যান সফল। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিপুল জয় পেয়েছে বিএনপি। এবার তারা সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে। তবে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী যে তারেক রহমানই হতে চলেছেন তা এক প্রকার নিশ্চিত। এই আবহে বাংলাদেশে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? এই প্রশ্ন নিয়েই সবচেয়ে বেশি কাটাছেঁড়া চলছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। যদিও শনিবার তার প্রথম সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিক বৈঠকে আওয়ামী লীগ সমর্থকদের ভবিষ্যৎ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। সাংবাদিক তারেক রহমানকে জিজ্ঞাসা করেছিলেন, বাংলাদেশের অনেক মানুষ আওয়ামী লীগের সমর্থক, তাদের জন্য কি ধরনের ব্যবহার অপেক্ষা করছে? তারেকের ইঙ্গিতপূর্ণ জবাব ছিল, সবার আগে আমার কাজ দেশে আইনের শাসন নিশ্চিত করা। অর্থাৎ কেউ দোষ করলে আইন মেনে তার শাস্তি নিশ্চিত করাই হবে তারেক সরকারের প্রথম লক্ষ্য। তবে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে নতুন সরকারের কাছে সুপারিশ করেছে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক মিশন। সব মিলিয়ে আশা আশঙ্কার দোলাচলে রয়েছেন বাংলাদেশের আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক। ঘটনা হলো, এবারের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ না থাকলেও তাদের সমর্থকরা কার্যত বিএনপির বাক্সে তাদের ভোট উপুর করে দিয়েছেন। সেই কারণেই গোটা বাংলাদেশে বিএনপির জয় জয়কার। 297 আসনের মধ্যে বিএনপি একাই জিতেছে 209টি আসন। যে 2 আসনে ভোটের ফলাফল স্থগিত রয়েছে সেখানেও নাকি এগিয়ে বিএনপি প্রার্থীরা। আবার যে 7 জন স্বতন্ত্র প্রার্থী এবার জয়লাভ করেছেন তারা প্রত্যেকেই বিএনপির বিদ্রোহী নেতা। ভোটে জেতার পর তারা প্রত্যেকেই বিএনপিতে প্রত্যাবর্তন করতে চান। সব মিলিয়ে বিএনপি একাই 1/3 আসনে জয়লাভ করেছে, যা সর্বকালের রেকর্ড বলেই মনে করছেন ওয়াকিবহল মহল। এই ফলাফলের নেপথ্যে যে আওয়ামী লীগ সমর্থকদের ভোট রয়েছে তা কেউ অস্বীকার করছেন না। ফলে আওয়ামী লীগের উপর থাকা রাজনৈতিক নিষেধাজ্ঞা যদি তারেক রহমান তুলে নেন তাহলে অবাক হওয়ার কিছু নেই। এক্ষেত্রে বিএনপি একটি সূক্ষ্ম ভারসাম্যমূলক পদক্ষেপ নিতে পারে। যদিও তারেক নিজে বলেছেন, ভোটের ময়দান হোক বা রাজনৈতিক ময়দান, রাজনৈতিক দলগুলির মধ্যে বিরোধ থাকতেই পারে, তবে তা যাতে প্রতিহিংসার রূপ না নেয় সে ব্যাপারে আমি সকলকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। তিনি একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য নিজের দলের কর্মী সমর্থক ও নেতাদের যেমন বিশেষ বার্তা দিয়েছেন, তেমনি অন্যান্য রাজনৈতিক দলগুলিতেও বিশেষ আর্জি জানিয়েছেন। তারেকের এই সূক্ষ্ম বার্তার মধ্যেই রয়েছে আওয়ামী লীগের বাংলাদেশে ফেরার বার্তা। এমনটাই মনে করছেন সে দেশের রাজনৈতিক ওয়াকিবহল মহল। কিন্তু তারেক প্রধানমন্ত্রী হওয়ার আগেই আন্তর্জাতিক মঞ্চগুলি থেকে আওয়ামী লীগ নিয়ে আর্জি আসা শুরু হয়ে গেল। এর আগেও মোহাম্মদ ইউনূস সরকারের কাছে এই ধরনের আর্জি ও অনুরোধ এসেছিল। কিন্তু যেহেতু ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত নয়, তাই তাদের দায়বদ্ধতাও ছিল না। এক্ষেত্রে বিএনপি সরকার গড়লে আন্তর্জাতিক মহলে তাদের দায়বদ্ধতা থাকবে। প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকেও প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন বিদেশি রাষ্ট্র বা আন্তর্জাতিক সংস্থাগুলির আর্জিতে কর্ণপাত করার। যেমন ইতিমধ্যেই কমনওয়েলথ দেশগুলির নির্বাচন পর্যবেক্ষক মিশন জানিয়েছে, নতুন সরকারের প্রতি আমাদের সুপারিশ থাকবে ভবিষ্যতে আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা। সংশ্লিষ্ট মহলের মতে, যা ইউনূস সরকারের পক্ষে এড়িয়ে যাওয়া সম্ভব ছিল তা তারেকের পক্ষে এড়ানো সম্ভব নয়। এদিকে তারেকের শপথে নেই মোদি ও জয়শঙ্কর।
তবুও শপথ নিয়েই দিল্লি আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক। বৈঠক করবেন মোদি ও হাসিনার সাথে। আগামী 17 ফেব্রুয়ারি শপথ নিতে চলেছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বললেন হবু প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে? তারেক রহমান ক্ষমতায় আসার পর কি শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, অথবা আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সুযোগ কতটা? জামায়াতে ইসলামী ও এনসিপি প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসার পর আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে তারেকের সম্পর্কের ওঠানামা কোন পর্যায়ে যেতে পারে? বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এখনও পর্যন্ত ঠিক আছে, আগামী 17 নভেম্বর তিনি শপথ নেবেন। এখন প্রশ্ন উঠছে, তারেক প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নতি হবে, নাকি ইউনুস জামানার মতোই সম্পর্ক থাকবে ভারতের সঙ্গে? কিন্তু এর থেকেও বড় প্রশ্ন হল, বিএনপির সরকার দেশের ক্ষমতায় আসার পর তারেক প্রধানমন্ত্রীর পদে বসার পর আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হতে চলেছে? শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরবেন? আওয়ামী লীগের উপর থাকা সমস্ত নিষেধাজ্ঞা কি উঠতে চলেছে? এমনই অনেক প্রশ্ন সামনে আসতে পারে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর। তারেক রহমান দীর্ঘ 17 বছর লন্ডনে কার্যত নির্বাসনে ছিলেন। তার মা বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন মৃত্যুসজ্জায়, তখনও তারেক রহমান সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তার দেশে ফেরার বিষয়টি তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করছে না। সেটা ছিল 2025 সালের নভেম্বর মাস। কিন্তু 1 মাসের আগেই তারেকের সিদ্ধান্ত বদলে যায়। তিনি সপরিবার লন্ডন থেকে ঢাকায় অবতরণ করেন 25 ডিসেম্বর। এতটুকু সময়ে কিভাবে গোটা পরিস্থিতি বদলে গেল সেটা নিয়েই জল্পনা কল্পনা চলছে বাংলাদেশে। কিন্তু এটা ঠিক যে তারেকের দেশে ফেরা বিএনপির জন্য শাপে বর হয়েছে। সদ্য সমাপ্ত নির্বাচনে বিএনপির এই ভূমিধ্বস জয় অনেকটাই সম্ভব হয়েছে তারেক রহমানের দেশে ফেরার পরই। আরও একটা বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহল মহলের দাবি, সেটা হলো আওয়ামী লীগ সমর্থকদের একটা বিপুল সংখ্যক ভোট এবার বিএনপির বাক্সেই গিয়েছে, তাই তাদের ভূমিধ্বস জয় হয়েছে। এটা একান্তে বিএনপির শীর্ষ নেতাদের অনেকেই মানছেন। কিন্তু আবার শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি সামনে আসতেই বিএনপি নেতাদের কেউ কেউ বলছেন হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করানো হবে। তবে সালাউদ্দিন আহমেদের এই বক্তব্যের পর সাংবাদিক সম্মেলনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু সাবধানী প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন তার সরকারের বিদেশনীতি ঠিক হবে বাংলাদেশের জনগণের মঙ্গল চিন্তা করেই। তার বিদেশ নীতিতে বাংলাদেশ এবং বাংলাদেশিদের স্বার্থই প্রথমে ভাবা হবে। অপরদিকে নির্বাচনে জয়ের পরেই সাংবাদিক বৈঠক করে ঐক্যের বার্তা দিয়েছিলেন বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তারেক রহমান। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে ভোট প্রচারেই তারেক রহমান দাবি করেছিলেন তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি নিষেধাজ্ঞা চাপানোর পক্ষপাতী নন। তিনি মনে করেন গণতান্ত্রিক পদ্ধতিতেই সব রাজনৈতিক দলের অধিকার রয়েছে সাধারণ মানুষের রায় মেনে রাজনীতি করার। তখনই মনে করা হয়েছিল বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার পথ সুগম হতে পারে। কিন্তু কার্যক্ষেত্রে তা কি সম্ভব? জানা যাচ্ছে তারেক রহমান জামাত ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করতে চলেছেন। প্রথমে তিনি ঢাকায় জামাতের আমির শফিকুরের বাড়িতে যাবেন, পরে তিনি যাবেন নাহিদ ইসলামের বাড়িতে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে বসার আগে সে দেশের বিরোধী দলের আসনে বসতে চলা জামাত এবং এনসিপির শীর্ষ নেতার সঙ্গে তারেক সাক্ষাৎ করলে তা তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে। ফলে আজ নয়তো কাল আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির মূল অঙ্গনে ফিরে আসার সম্ভাবনা থেকেই যায়। তবে সেটা কবে আর কিভাবে, সেটাই এখন মূল প্রশ্ন। এদিকে হাসিনা ওয়াকার গোপন টেলিফোন যোগাযোগ, বিরাট বার্তা পেয়েই অ্যাকশনে ক্যান্টনমেন্ট। মার্চেই কি দেশে ফিরছে শেখ হাসিনা? সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জন্য শেখ হাসিনাকে যে দেশ ছাড়তে হয়েছিল তার নতুন করে বলার অপেক্ষা করে না, অথচ সেনাপ্রধান পদে হাসিনাই তাকে নিয়োগ করেছিলেন। বেশ কয়েকটি গণমাধ্যমে দাবি করা হচ্ছে যে ওই ঘটনার জন্য এখন অনুতপ্ত তাবৎ করেছেন সেনাপ্রধান ওয়াকার। তাই তিনি তার ভাবমূর্তি স্বচ্ছ করতে, হাসিনার বিশ্বাসযোগ্যতা ও আস্থা ফিরে পেতে দিল্লিতে থাকা আওয়ামী লীগ নেত্রীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। বাংলাদেশে নির্বাচনের পর নতুন সংসদ সদস্যরা শপথ গ্রহণ করতে যাচ্ছেন। আগামীকাল 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তারেক রহমান। একই দিনে নবনির্বাচিত সাংসদরা শপথ নেবেন। গঠিত হতে চলেছে নতুন সরকার। সেই সময় হাসিনার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাঘুরি করছে। যে অডিওতে শোনা গিয়েছে হাসিনার সঙ্গে সেনাপ্রধানের ফোনালাপ। স্পষ্ট বোঝা যাচ্ছে ক্ষমতাচ্যুত হওয়ার পরও সেনাপ্রধানের সঙ্গে হাসিনার যোগাযোগ রয়েছে। ওয়াকারের সঙ্গে কি এখনও যোগাযোগ আছে? তবে সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে হাসিনার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারের যোগাযোগ রয়েছে। তিনি বিভিন্ন প্রশ্নের জবাবদিহি করছেন বঙ্গবন্ধু কন্যাকে।
শেখ হাসিনা 2024-এ দিল্লি চলে যান, যদিও সেনাপ্রধানের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। যোগাযোগ রেখে গিয়েছেন দলের নেতাকর্মীদের সঙ্গেও। সেখানে দলীয় ফোরামে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন। নতুন যে অডিও ক্লিপটি ভাইরাল হয়েছে তাতে শোনা গিয়েছে হাসিনা বলছেন তিনি গোপালগঞ্জের বিষয়ে সেনাপ্রধানকে প্রশ্ন করেছিলেন, কিন্তু সেনাপ্রধান ওয়াকার সন্তোষজনক জবাব দিতে পারেননি। তিনি বলেছেন তার ওপর চাপ রয়েছে। হাসিনা পাল্টা জানতে চান তাকে কোন প্রান্ত থেকে চাপ দেওয়া হচ্ছে। এই বিষয়ে সেনাপ্রধান একদম নীরব ছিলেন। প্রশ্ন উঠছে, হাসিনার সঙ্গে কেন নিয়মিত যোগাযোগ রেখেছেন সেনাপ্রধান ওয়াকার? কেনই বা তিনি ওয়াকারকে পরামর্শ দিচ্ছেন? কারণ হিসেবে উঠে আসছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। বলা হচ্ছে সেনাপ্রধান জানতেন না যে হাসিনা দেশ ছেড়ে দিল্লির পথে পা বাড়াতে চলেছেন। হাসিনা যখন বাংলাদেশ ছাড়ার সিদ্ধান্ত নেন সেই সময় সেনাপ্রধান তার নিজের ঘরে বিশেষ একজনের সঙ্গে বৈঠক করছিলেন। বাংলাদেশের রাজপথ সেই সময় ছাত্র জনতার আন্দোলনে উত্তাল। পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যাবে তা নিয়ে তিনি তার বিশেষ বিশ্বস্ত লোকের সঙ্গে কথা বলছিলেন। তার ঘরে থাকা টিভির পর্দায় আচমকাই দেখানো হয় যে হাসিনা তার বাড়ি ছেড়ে দিল্লি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করতে সেনাবাহিনী সব রাস্তা খুলে দিয়েছিল। জনতা এগিয়ে আসছিল গণভবনের দিকে। বলা হচ্ছে জনতার উদ্দেশ্য ছিল হাসিনাকে খতম করা। হাসিনা যেহেতু দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন সেটা তিনি বুঝতে পেরেছিলেন বলেই সাততারা গণভবন ছাড়ার সিদ্ধান্ত নেন। অন্তর্বর্তী সরকার গঠনের পরও শেখ হাসিনার সঙ্গে সেনাপ্রধানের নিয়মিত যোগাযোগ ছিল। আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গেও সেনাপ্রধান ওয়াকার যোগাযোগ রেখে চলেছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো বলেই দিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে মোহাম্মদ ইউনুসকে মেনে নিতে রাজি ছিলেন না সেনাপ্রধান ওয়াকার। তার দাবি ছিল ইউনুস আদালতে দণ্ডিত একজন অপরাধী, তাই কোনোভাবেই আদালতে দণ্ডিত কোনো অপরাধীকে দেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে মেনে নেওয়া যায় না। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন সেনাপ্রধান ওয়াকার বুকে পাথর চাপা দিয়ে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটো ছিল ইউনুস কেন? তার নামে মামলা রয়েছে, তিনি একজন কনভিক্টেড ব্যক্তি, কেন অন্য কোনো ব্যক্তি নয়? একজন কনভিক্টেড ব্যক্তি কিভাবে দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন? নির্বাচনের পরদিন থেকে দেশের নানা জায়গায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অনেকগুলো দলীয় কার্যালয় খোলা শুরু হয়েছে। 13 ফেব্রুয়ারি থেকে গত 3 দিনে কমপক্ষে 10টি জেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার ঘটনা ঘটেছে। তবে এর মধ্যে কয়েকটিতে আবার পাল্টা হামলা হয়েছে। প্রশ্ন হলো, নির্বাচনের পরপরই এমন তৎপরতা শুরু হলো কিভাবে? এখনো কাগজে কলমে অন্তর্বর্তী সরকারের প্রশাসন বলবৎ আছে। যে প্রশাসন আওয়ামী লীগের বিরুদ্ধে জেল হান্ট অপারেশন চালিয়েছিল, হরে দরে আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলে পুরেছে, সেই প্রশাসন কেন চুপ করে আছে? তার চেয়ে বড় প্রশ্ন হলো, সামনের দিনগুলোতে বিএনপি সরকার আওয়ামী লীগকে কিভাবে সামলাবে? বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে নতুন সরকারের দৃষ্টিভঙ্গি কি হবে? আওয়ামী লীগ ও বিএনপির কয়েকটি সূত্র বলছে দেশে থাকা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে কয়েকজন নেতা বিএনপির শীর্ষ স্থানীয় নেতাদের সাথে কথা বলেছেন। সেসব আলোচনায় কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগের কার্যক্রম চালু করা যেতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে বলে দল দুটির দুজন শীর্ষ নেতা নিশ্চিত করেছেন। জানা গেছে কমনওয়েলথ, ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকেও সকল দলের রাজনৈতিক কার্যক্রম অবাধে চালাতে দেওয়ার সুপারিশ করা হয়েছে তারেক রহমানের কাছে। মার্চে বাংলাদেশে আসতে পারেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। তার আগেই আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়ে নতুন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। অন্যদিকে শেখ হাসিনা ইস্যুকে ঘিরে ভারতের সাথে কোনো ধরনের দ্বন্দ্বে জড়াতে চায় না বিএনপি, সে ইঙ্গিত হিন্দুকে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেত্রীর আশপাশে থাকা ঘাপটি মেরে কিছু নেতা রয়েছে যারা চায় না আওয়ামী লীগের তৃণমূল শক্তিশালী হোক, পুনর্গঠন হোক, কেননা সেটা হইলে তো তাদেরকে ওই চেয়ার ছাড়তে হবে। বন্ধুরা, আওয়ামী লীগের তৃণমূলকে শক্তিশালী এবং পুনর্গঠন করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ লেখা আমার হাতে এসেছে। তথ্যগুলো সর্বত্র ছড়িয়ে দিতে হবে। মনে রাখবেন, এর আগে এই পর্যন্ত আমি আওয়ামী লীগের পুনর্গঠন, তৃণমূলকে শক্তিশালী করার লক্ষ্যে যতগুলো তথ্য পেশ করেছি এগুলো নেত্রীর কাছে পৌঁছায় না, ওরা পৌঁছাতে দেয় না। এই কারণে আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে তথ্যগুলো সর্বত্র ছড়িয়ে দিবেন। তৃণমূলের প্রতিটা ভাই এই বিষয়ে আওয়াজ তুলুন যাতে নেত্রীর কানে পৌঁছায় এবং দ্রুত সময়ের মধ্যে তৃণমূলকে শক্তিশালী এবং আওয়ামী লীগকে পুনর্গঠন করার কাজে হাত দেন বা সেই বিষয়ে কার্যক্রম শুরু করেন। গুরুত্বপূর্ণ তথ্য, নতুন চারা গজিয়ে বড় হচ্ছে কিন্তু সঠিক পরিচর্যার অভাবে গাছগুলো এলোমেলো হচ্ছে। এখন দরকার সঠিক পরিচর্যা। মাননীয় নেত্রী, আপনার নিকট আকুল আবেদন, আপনি ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের কমিটি ভেঙে দিয়ে দেশে যারা জেলে আছে, জেলের বাইরে আছে, তুলনামূলক সৎ চরিত্র, সাহসী, সাংগঠনিক দক্ষতা, শিক্ষিত, সাবেক এবং সদ্য বিদায়ী যারা 5ই আগস্টের পর থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দলের সাথে অতপ্রতভাবে জড়িত আছে তাদেরকে দিয়ে আহ্বায়ক কমিটি 3 মাসের জন্য করে দেওয়ার দাবি জানাচ্ছি। যারা পারফরমেন্স করতে ব্যর্থ হবে তাদেরকে বাদ দিয়ে পুনরায় নতুনদের সুযোগ দিন। এতে দলের প্রতি কমিটমেন্ট বাড়বে এবং প্রতিযোগিতা হবে, নেতৃত্ব সৃষ্টি হবে। দল ঝাঁকে ঝাঁকে নির্ভেজাল এবং চামচা মুক্ত, সিন্ডিকেট মুক্ত নেতৃত্ব পাবে, যেখানে রাজপথের পারফরমেন্স হবে যোগ্যতার চাবিকাঠি। মাননীয় নেত্রী, আওয়ামী লীগের অঙ্গ এবং সহযোগী সংগঠনের কমিটি ভেঙে দিয়ে নতুন নেতৃত্ব সৃষ্টি করলে সংগঠন দ্রুত ঘুরে দাঁড়াবে। এরাই হবে আপনার দলের নিয়ামক শক্তি। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত যারা ঘুমিয়ে আছে তারা সর্বশক্তি দিয়ে তাদের পারফরমেন্স দেখাতে ব্যস্ত হয়ে যাবে। এই উদ্যোগে টনিকেট মতো কাজ করবে। যত দ্রুত আহ্বায়ক কমিটি হবে তত দ্রুত দল ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। দল পুনর্গঠনই এখন আমাদের একমাত্র কাজ। 5ই আগস্টের পর দলের পদ পদবি পাওয়া, তারা
আমাদের আপন কারা বেঈমান মুনাফিক আমরা এখনো বুঝতে পারছি না। টেলিগ্রাম গ্রুপে নেত্রীর সামনে ক্ষমতাসীন 5 আগস্টের আগের কমিটির সবাই নেত্রীকে বড় বড় আশ্বাস দিচ্ছে বায়বীয় ভাবে, নেত্রী আমার সব করে ফেলবো, আপনি শুধু আদেশ করেন। আর নেত্রীর সামনে আগের সেই নেতা খোঁজ খবর রাখের বন্দনা, বাস্তবে তাদের নেতারা সব বিদেশ পলাতক। এই পদ পদবীরা আদৌ আওয়ামী লীগ আছে কিনা এটা কি নেত্রী জানে? আদৌ জানে না। রাজপথে পরীক্ষার জন্য সকল কমিটি ভেঙে দেওয়ার দাবি জানাচ্ছি মাননীয় সভানেত্রীর নিকট। প্রিয় ভাইরা, গুরুত্বপূর্ণ কোনো তথ্য ছাড়া আমি কখনো আপনাদেরকে অনুরোধ করি না এই তথ্যগুলো ছড়িয়ে দিতে হবে। তৃণমূলের জন্য আওয়ামী লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে এই তথ্যগুলো নিয়ে সর্বত্র আপনাদেরকে ছড়িয়ে দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করি, শুধু আওয়ামী লীগের সাথে, দেশের সাথে, জনগণের সাথে। উপদেষ্টাদের দেশত্যাগ নিয়ে কেন এত গুঞ্জন? 2024 সালের 5 আগস্ট পতন হয়েছিল দীর্ঘদিনের আওয়ামী লীগ সরকারের। ঠিক তার 3 দিন পর 8 আগস্ট গঠিত হয়েছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। দেখতে দেখতে 1.5 বছরের এক ঝোড়ো সময় পার করে আজ আমরা দাঁড়িয়েছি সেই সরকারের মেয়াদের শেষ প্রান্তে। আগামীকাল নতুন মন্ত্রিসভা শপথ নেবে আর বিদায় নেবেন আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। কিন্তু এই বিদায় ঘিরে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের কাপে ঝড় উঠছে নানা প্রশ্ন নিয়ে। উপদেষ্টারা কি দেশ ছাড়ছেন? কেন এই গুঞ্জন? আর বিদায়ের পর কে ফিরছেন তার পুরনো পেশায়, আর কেই বা যাচ্ছেন অবসরে? আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব প্রথম আলোর তথ্যের ভিত্তিতে। সাধারণত যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর একটি স্বাভাবিক বিষয়, কিন্তু এই সরকারের উপদেষ্টাদের বিদায় নিয়ে কেন এত রহস্য? আলোচনার শুরুটা হয় গত শুক্রবার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব দায়িত্ব হস্তান্তর করে দেশের বাইরে চলে যাওয়ার পরই গুঞ্জন ডালপালা মেলে। মানুষের মনে প্রশ্ন জাগে, তবে কি উপদেষ্টারা সবাই একে একে দেশ ছাড়ছেন? এর মধ্যে আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্ট এই আগুনে যেন ঘি ঢেলে দেয়, যেখানে তিনি দাবি করেন 2 জন উপদেষ্টা আজই দেশ ছাড়ছেন। যদিও তিনি কোনো নাম প্রকাশ করেননি, ফলে পুরো বিষয়টি এখন পর্যন্ত গুঞ্জন বা অনুমান নির্ভর হয়ে আছে। তবে সরকারের পক্ষ থেকে বা উপদেষ্টাদের পক্ষ থেকে এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি যে তারা সবাই দেশ ছাড়ছেন। মানুষের এই উদ্বেগের পেছনে কাজ করছে ইতিহাস। 2008 সালের কথা মনে করে দেখুন। দীর্ঘ 2 বছর ক্ষমতায় থাকার পর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ফখরুদ্দিন আহমেদ এবং তৎকালীন সেনাপ্রধান জেনারেল মুঈন আহমেদ দেশ ছেড়েছিলেন। তারা কিন্তু আজও ফিরে আসেননি। সেই অভিজ্ঞতায় হয়তো আজকের সাধারণ মানুষের মনে শঙ্কার জন্ম দিয়েছে। তবে এবারের পরিস্থিতি কি ভিন্ন? 1990 সালের বিচারপতি শাহাবুদ্দিনের অস্থায়ী সরকারের কথা ভাবলে দেখা যায় তিনি কিন্তু আবার বিচার বিভাগে ফিরে গিয়েছিলেন। আজকের উপদেষ্টাদের অধিকাংশও কি সেই পথে হাঁটবেন? তবে এখানে একটা তুলনা করার বিষয় আছে যে 111 সরকার 2007-8 সময়কালের সেই সরকারটি কিন্তু স্বস্তির সরকার ছিল, এবং আজকের ইউনূসের সরকার কিন্তু অস্বস্তির সরকার। সেই সরকারের প্রধান উপদেষ্টা, সেই সময় সেনাপ্রধান বাংলাদেশ ছেড়ে গিয়ে আজও কিন্তু দেশে ফেরেননি। কিন্তু আজকে ডক্টর ইউনূসের সরকারের প্রতি কত % মানুষ হ্যাপি ছিল গত 1.5 বছরে? বেশিরভাগ মানুষ, বাংলাদেশের একান্ত দলকানা ছাড়া বেশিরভাগ মানুষ কিন্তু অসন্তুষ্ট ছিল। আজকে যতই উপদেষ্টারা বলুক, প্রথম আলোর কাছে যতই তথ্য দিক যে আমরা দেশে থাকছি, স্বাভাবিক কাজে থাকছি, কিন্তু এমন ভাবে তারা চলে যাবেন বা যেতে পারেন আপনি হয়তো জানবেনও না।